শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল নিলয় এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় সংস্কারের গতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা অনুষ্ঠানে যাব, তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। সেনাবাহিনীর আশ্বাসে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ প্রত্যাহার। 52 ঘণ্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার থেকে ফের আলোচনায় বসবেন ডক্টর ইউনূস। জানানো হবে 6 সংস্কার কমিশনের অগ্রগতি। ডেঙ্গুতে 24 ঘন্টায় 8 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 1000-এরও বেশি। আক্রান্ত সবচেয়ে বেশি ঢাকা উত্তর সিটিতে। এবং মহালয়া দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে দেবীর বন্দনা। কঠোর নিরাপত্তা বলয় র্যাবের। জনাব আবু আলম শহীদ খান, শিরোনাম শুনছিলাম। আজকের যে আলোচনা, সংস্কারের গতি। 6টি সংস্কার কমিশন হয়েছে, প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল তার আগে। তারপর কাছাকাছি সময়ে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা শুনব। ধন্যবাদ আপনাকে। সংস্কার তো খুব প্রয়োজন এবং সংস্কারের জন্যই তো বড় লড়াই হলো এবং ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একজন নোবেল লরেটকে দিয়ে আমরা একটা সরকার গঠন করলাম এবং তারপরে আরও উপদেষ্টারা যোগ দিয়েছেন সরকারে। এবং প্রধান উপদেষ্টা কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণেই সংস্কার 6টা সংস্কারের কথা বলেছেন এবং 6 জন মানুষকে চিহ্নিত করেছেন। খুব গুণী মানুষ তারা, নিজ নিজ ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন, স্বনামধন্য। তো তারপরে বলা হয়েছিল যে 1 তারিখ থেকে সংস্কারের কাজটা শুরু হয়ে যাবে এবং ওই প্রজ্ঞাপন জারি হবে এবং ওই সংস্কার কমিটিতে কারা কারা আছেন তাদেরকে জানতে পারবো। ডক্টর ইউনূস তারপরে নিউ ইয়র্কে গেলেন, ওখানে কাজ করে আসলেন। ওখানে জাতিসংঘে অনেক কাজ করেছেন উনি। তারপরে এসে আবার ঠিক করলেন যে এখন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন। আমার পাশেই রাজনৈতিক দলের একটা প্রধান রাজনৈতিক দল, যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন এরকম প্রত্যাশা করেন এবং জনগণও এরকমটাই মনে করে। তো সেই ক্ষেত্রে উনি আবার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন। এটা কেন বলছেন যে মাঝখানে কথা হলো যে সংস্কারটা তো কোনো কনসালটেন্সি না, যে কাউকে দিয়ে দিলাম তারা একটা সংস্কার পেশ করলো। কথাটা হয়েছিল যে 3 মাস তারা সংস্কার প্রপোজাল নিয়ে আলাপ আলোচনা করবেন, তারপর একটা সংস্কার প্রস্তাব তৈরি করবেন, এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। তো এটার একটা সমালোচনা বলতে পারেন বা মতামত বলতে পারেন, জনগণের মতামত বা রাজনৈতিক দলগুলোর মতামত। প্রথম থেকে আমাদের কাছে মনে হয়েছে যে সংস্কার যেহেতু হবে এবং প্রত্যেকটা সংস্কারের সাথে রাজনীতি জড়িত আছে, নির্বাচন কমিশন, আপনার প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, এই প্রত্যেকটা সংস্কারের মধ্যে রাজনৈতিক বেশি আছে, রাজনৈতিক ইন্টার রিলেশনস আছে। সুতরাং এইগুলো করার সময়ই রাজনীতিবিদদের সাথে কথা বলতে হবে, জনগণের অন্যান্য স্টেক হোল্ডারের সাথে কথা বলতে অসুবিধা নেই, কথা বলতে হবে। তো সেই কারণেই হয়তো শনিবার থেকে আবার রাজনীতিবিদদের সাথে তিনি বসবেন বা অনেকেই হয়তো বসবেন, যৌথভাবে বসতে পারেন এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সংস্কার এগিয়ে যাবে, এটা প্রত্যাশা করতে পারি আমরা। তো সংস্কারটা একটু স্লোথ মনে হচ্ছে কিনা, এটা বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে যে আমরা যে গতি চাচ্ছি এটা তো দুই পক্ষের ব্যাপার। জনগণ যে গতি চায় বা রাজনৈতিক দল যে গতি চায় বা যে গতি প্রত্যাশা করে, সেই গতিতে উপদেষ্টা পরিষদ তো চলছে না, এটা অনেকে মনে করেন। আবার উপদেষ্টা পরিষদ এরকম নাও মনে করতে পারেন, কারণ ডক্টর ইউনূসের যদি আপনি শেষ ভাষণটা দেখেন তাহলে কিন্তু উনি 1 মাসের মধ্যে কী কী করেছেন একটা বিশদ বর্ণনা দিয়েছেন এবং এটা কন্টিনিউটি অফ গভর্নমেন্টের মতো শুনিয়েছে। যেমন ধরেন উদাহরণটা কি, উদাহরণটা 1 কোটি মানুষকে রেশন কার্ড দেওয়া, যারা তেল, চিনি, সোয়াবিন এবং পাবে, চাল পাবে,
তো এটা তো সেই গভর্নমেন্টের যে কন্ট্রিবিউশন সেটা চলছে, ওখান থেকে তো বেশি হয়নি। 60 লক্ষ মানুষকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, সেটা ওইটার কন্টিনিউশন। যদি এখন 80 লক্ষ হয় তখন বুঝবো যে একটা নতুন কিছু যোগ হলো। সুতরাং কন্টিনিউশনটা আছে। প্রায় 60 দিন হয়ে গেল মনে হয় আজকে, 60 দিনের কাছাকাছি, তো 2 মাস চলে যাচ্ছে। সেই তুলনায় বলতে পারেন যে একটু স্লো, তো একটু দেখে শুনে যাচ্ছেন, এটাও হতে পারে, এভাবেও বিবেচনা করতে পারেন। বাট হ্যাঁ, আমরা আরও গতি চাই। জি, গতির পথে অন্তরায় আছে কি কি বিষয়ে সেগুলো নিয়ে হয়তো আলাপ করবো। ডক্টর আসিফুজ্জামান রিপন। ধন্যবাদ আপনাকে। গতি সঞ্চার করতে তো জ্বালানি লাগে, জ্বালানি আছে, টাকা নাই দেশে। ডেঙ্গুর কথা বললেন, ডেঙ্গুর পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টি বেশ কিছু আনইউজুয়াল বৃষ্টি হচ্ছে এবং বেশ ব্যাপক দায়িত্ব নেওয়ার পর বন্যা হয়েছে। রাইট। তো ফলে এই যে মানে আপনার মশা নিধনের একটা কর্মসূচি থাকার কথা। রাজধানীর দুটো প্রধান সিটি কর্পোরেশন খুব শখ করে শেখ হাসিনা দুটো সিটি কর্পোরেশন দুটোকে ভাগ করলেন, দুজনকে মেয়র বানালেন, দুজনকে মন্ত্রী বানালেন। ওনার দলের লোককে যখন বানান তখন তারা মন্ত্রী পদমর্যাদা পায়, বিরোধী দলের লোক আসলে তখন তাদের সচিব মর্যাদাও থাকে না, যদিও ওটা বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সচিব মর্যাদা বা কোনো মর্যাদার জনপ্রতিনিধি তাদের জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক, এই যে এতগুলো বানালেন, দুই সিটি কর্পোরেশন, দুজন চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে এখন বোধহয় এডিশনাল সেক্রেটারি লেভেলের লোকের চিফ এক্সিকিউটিভ অফিসার হয়। প্রজাতন্ত্রে একগাদ অফিসার দুই সিটি কর্পোরেশনে, ইনক্লুডিং মানে অনেকগুলো রিজিওনাল অফিসারের নামে। তো ব্যয় বেড়েছে, গাড়ি বেড়েছে, তাই না? ঘুষ, দুর্নীতি, চুরি, চামারি, লুটপাট সব আছে। শুধুমাত্র মানে জেনুইন ওষুধ কেনার টাকা নেই। মানে জেনুইন ওষুধ বলেছি, ওষুধ তো কেনে, মানে দুর্নীতি করে ভুয়া ওষুধ কেনে। আচ্ছা, যে শুধু কাজ হয় ওটাকে। তারপরে দুই মেয়রই পালিয়েছে। কর্পোরেশনের কাউন্সিলররা নাই, প্রশাসকরা আছে। প্রশাসক তো তিনি একটা দায়িত্ব পালন করছেন, তিনি বেসিক্যালি তার একটা নির্দিষ্ট দায়িত্ব, এর অতিরিক্ত দায়িত্ব তিনি মানে প্রশাসক হিসেবে পালন করেন। তো তিনি যদি এখানে প্রশাসক হতে যান তাহলে ওই দায়িত্ব পালন করতে পারবেন না ঠিক মতো, আর ওইটা যদি ওই পদে যদি থাকেন তাহলে তার প্রশাসকগিরি করা সম্ভব না। খুব ক্লিয়ার কাট বিষয়। তো বাস্তবতার কারণেই মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার এগুলো ভেঙে দিতে হয়েছে, সেটা ঠিক আছে। কারণ আপনার পতিত স্বৈরাচারের প্রতিভূ যারা এবং এই লুটেরা, এইগুলোকে যদি জায়গায় জায়গায় যদি আপনি বহাল রাখেন, ভুল পাল্টনে কেউ স্বীকার বলছেন, কেউ এখন যদি ধরেন, আমরা তো মানে এই দেখছি যেটা, সেটা হচ্ছে যে বিগত সরকারের যতগুলো মানে পদোন্নতি প্রাপ্ত, মানে বিনা কারণে বিনা প্রয়োজনে, হ্যাঁ, এই শত শত এডিশনাল সেক্রেটারি লাগে নাকি একটা প্রজাতন্ত্রে? চেয়ার দেওয়ার জায়গা নেই, শত শত জয়েন্ট। আমি তো আমার ছাত্র জীবনে আমি তো জানি কয়জন জয়েন্ট সেক্রেটারি ছিল মন্ত্রণালয়ে। একটা মতো একজন সচিব ছিল, কোনো মধ্যে এডিশনাল সেক্রেটারি ছিলই না। ইভেন এলজিআইডির মতো বড় মিনিস্ট্রিতে এডিশনাল সেক্রেটারি ছিল না অনেক সময়। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। দুই চারজন ডেপুটি সেক্রেটারি, চলে নেই? চলছে তো, খুব ভালো চলছে। বরং দেশটা যে আগে আরও ভালো চলছে, মানে আমি যখন এতগুলো অফিসার ছিল না, আমি অফিসার এর বিদ্বেষী না, কারণ আমাদের ছেলেরাই চাকরি পেয়েছে, সব ঠিক আছে। কিন্তু চাকরির সাথে তো আবার বাকরিও ছিল একটা, তাদের বড় বড় গাড়ি দিতে হয়েছে, আবার কর্পোরেশনে গাড়ি টানাটানি করেছেন নাকি, বিনা সুদে মানে ব্যাংকে থেকে গাড়ি কেনা সুদ দিচ্ছেন, মোবাইল দিয়েছেন ৮০,০০০ টাকা, মানে মোবাইল মেনটেন্যান্সের নামে ৫০,০০০ টাকা, মানে নানা ধরনের। এগুলো কেন? এগুলো ছিল শুধুমাত্র তার স্বৈর শাসন টিকে রাখার জন্য। সবাইকে খুশি করেছেন যে তোমরা লুটে পুটে খাও, যেমন ইচ্ছে করে খাও, আমার দিকে তাকাবো না, আমি থাকি। এই জন্য দেখি যে কৃষি মন্ত্রণালয়ে কয়েকদিন ৪ তারিখ পর্যন্ত যেই সময় তাদেরকে আমি মানে ফেসবুকে দেখলাম, যেই সময় কৃষি মন্ত্রণালয়ের লোকজন যে সময় সব মানে ডেস্কে থাকার কথা, কাজে থাকার কথা, চাকরিতে থাকার কথা, অফিসের ওয়ার্কিং টাইমে তারা ব্যানার নিয়ে রাস্তায় আসলেন, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিলেন এবং ব্যানার লাগালেন, শেখ হাসিনাতেই আস্থা। কেন রে বাবা, এটা কি তোমার কাম? একেবারে মানে মানে এডিশনাল সেক্রেটারি লেভেল যত ডিজি মিজি যত আছে সব জায়গা সব এসে দাঁড়ালেন। পাশে কে? আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার আব্দুর রাজ্জাক, পাশে কে? বাহাউদ্দিন নাসিম। এরা কি মানে প্রশাসনের জনশৃঙ্খলা ভঙ্গ করেনি? অবশ্যই শৃঙ্খলা ভঙ্গ করেছে, এটা একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে তো ভবিষ্যতে এখন কথা শাহবাগ নানান বাগে যে লোকজন দাঁড়াচ্ছে। কিছুদিন আগে আপনার মানে আপনার এই যে অডিটররা
অডিটররা রাস্তা দাঁড়াইলো, আরে মহা মুশকিল, এত দফা দাবি আম্মুর আমলে করতে পারো নাই, তখন তো করো নাই, এখন সরকার আসছে 2 মাস বয়স হয় নাই, তারে তুমি ট্রাভেল দেওয়ার জন্য মানে কাজ করছো। তারা মনে করছে এটা উপযুক্ত সময় ন্যায্য এটা হচ্ছে ওই পতিত স্বৈরাচারের এজেন্টস, তারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, অস্থিতিশীল করার জন্য, এদের তো আওয়ামী লীগের লোকদের পান্ডাদের হাতে তো মানে কালো টাকার অভাব নাই, হাজার হাজার কোটি টাকা। আপনি যে নজরুল ইসলাম মজুমদার নামে একটা বাটপার আছে না, এই যে আপনার যে 17 বছর না 18 বছর এক নাগারে আপনার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিল, এই বাটপারটা কি বলছে, আমি বাটপার বলে অফিসিয়ালি বলতেছি লাইভে, এই বাটপারটা বলছে যে সরকারকে ক্ষমতায় টিকে রাখে, এটা তোমার দায়িত্ব, জনগণের আমানত নাও, তোমার দায়িত্ব হচ্ছে ব্যাংক পরিচালনা করা, কারণ ওই পরিচয় তুমি চেয়ারম্যান হয়েছো, জনগণের টাকা লুটপাট ব্যাংক ফোকলা করে দিছো, আর পাশে থাকবে হাসিনার এবং আজীবন থাকবা, আমৃত্যু থাকবা। এই সমস্ত বাটপারদেরকে তো ধরে উল্টা করা দরকার ছিল, উল্টায় ওই যে অমিত শাহ বলছেন একটা কথা না, রিমান্ডে নেওয়া হয়েছে, অমিত শাহ বলেছেন তো যে বাঙালি যদি অনুপ্রবেশ করে তাহলে তাদেরকে উল্টায় পেদানো হবে, পেদানো শব্দটা বলে মানে উল্টানো, ঝুলানো, উল্টায় ঝুলাবে। যদিও বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার অনেক মানে আপনার মানে সহনশীল, এই মাসে কিছু আপনারও ভারতীয় অনুপ্রবেশকারী 2-4টা ধরা পড়ছে, আমরা যদিও তাদেরকে বাংলাদেশের জনগণ উল্টায় নেই, আমাদের বিজিবি উল্টায় নেই, প্রশাসন উল্টায় নেই, এটা একটা সৌজন্যতার কারণে এমনি ধরে হয়তো ছেড়েও দিচ্ছে আমার ধারণা, তাই না? কিন্তু এই যে জনপ্রশাসনে বিশৃঙ্খলাকারী এবং আর্থিক খাত লুটপাটকারী, এদেরকে তো উল্টানো দরকার। আইন নাই, আমি আইন তুলে নেওয়ার জন্য কোনো নাগরিককে আমি অবশ্যই মানে বলছি না, আইনের প্রতি আস্থা রাখতে হবে, কিন্তু মানে এটা একটা মানে কথার কথা, যে ওই যে অমিত শাহের একটা কোটেশন দিলাম মাত্র, তাই না? তো এই ধরনের পরিস্থিতিতে আপনি একটা সরকারের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, দেশটাকে তো শেষ করে দিছে। আর কি করতো ওই বাটপাররা, কি বলতো, জনগণকে বুঝাইতো যে আমরা মধ্যম আয়ের দেশে নিয়ে যাচ্ছি, মানে ওদের পকেটটা মধ্যম আয়ের দেশের লেভেলের চুরি করার একটা ধান্দা। আসলে কি দেশটা মধ্যম আয়ের দেশ ছিল? মোটেই না। মধ্যম আয়ের দেশ থাকলে ব্যাংকগুলো কলাপস করে কেন? মধ্যম আয়ের দেশ থাকলে মানুষ বাজারে যেতে পারে না কেন? বাজারে গেলে তাকিয়ে থাকে কেন? কিনতে পারে না কেন? এটা তো চিন্তা করতে হবে। তো দেশটা মধ্যম আয়ের দেশ হয়ে গেছে। এই সমস্ত মানে মকারি কথাবার্তা বলে মানে তারা বলতো আমরা দেশটা, ও তো জানতো পড়ে যাবে, শেখ হাসিনা সরকার জানতো পড়ে যাবে। এবং আমি আপনার টিভি চ্যানেলে 4 মাস আগে থেকে বলতাম না যে সরকারের টাইম আপ, যেতে হবে তাকে। অল ফেনোমেনাস, সমস্ত কিছু ম্যানিফেস্টেশন ছিল। তো তারা এই যে মধ্যম আয়ের দেশ বলে একটা ক্যাম্পেইন করতো। কেন ক্যাম্পেইন করতো? ক্যাম্পেইন করতো তারা জানে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে তো বাংলাদেশের মধ্যম, এখন তো এলডিসি তো থাকতে পারবে না। বাংলাদেশের যে অবস্থা, এখন যে অবস্থা, যদি ইউনূস সাহেবের কারণে, ইউনূস সাহেবের গুডউইলের কারণে মারছে, যে যদি এখন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যদি এসে বিনিয়োগ বাড়ায়, মানে ধার দেয়, দান ঠান করে, গ্র্যান্ড ফ্রান্স দেয়, তাহলে হয়তো আমরা এগুলো মেকআপ করি। এক আদানির $1 বিলিয়ন পাউন্ড হয়ে গেছে। গ্যাস বিদ্যুৎ পাইছি কয় মেগাওয়াট বিদ্যুৎ পাইছে, কয় মাস পাইছি। কিন্তু এমন জনবিরোধী, রাষ্ট্রবিরোধী চুক্তি করেছেন আপনি, যে আপনাকে অধিক মানে 2 গুণ দামে আপনি তার সাথে চুক্তি করেছেন। ক্ষমতায় থাকার সার্ভিস চার্জ, প্রত্যেকটা সার্ভিস চার্জ থাকে না আমাদের, দেখবেন যে এটা সার্ভিস, ওটা সার্ভিস চার্জ। তো ক্ষমতায় থাকার ওটা সার্ভিস চার্জ। গণবিরোধী শক্তি, জনগণের ভোটে অনির্বাচিত, যারা নির্বাচিত না, তো তাদের ব্যাপার তো বারবার কোশ্চেন হবে। ইউরোপিয়ান কান্ট্রি, পশ্চিমা দেশগুলো, পার্টিকুলারলি আমেরিকা, এরা তো সবসময় প্রশ্ন তুলতো। শুধুই প্রশ্ন তুলতো না, ইন্ডিয়া কায়দা করে একটা কথা বলতো, মানে ওদের পররাষ্ট্রমন্ত্রী না, অভ্যন্তরীণ বিষয় তো বলতো। তারপর বলতো প্রত্যেকটা দেশে নাকি একটা নিজস্ব গণতন্ত্রের স্টাইল আছে। তো প্রত্যেকটা দেশটা নিজস্বভাবেই চলে, এটাও সত্য কথা। বেলারুসও তো একটা গণতন্ত্র আছে। তো ওই দেশের স্যাংশন সমর্থন করো কেন নাকি? তো বাংলাদেশের বেলারুসের চেয়ে কোনো উন্নত। আমি একবার ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেকশনের হেডের সাথে আমার একটা মিটিং ছিল। তো আমারে বললো যে তোমরা নির্বাচন, মানে বছর 3-4 আগের ঘটনা, তোমরা কি নির্বাচন বর্জন ঠর্জন করছো নাকি 18 আগে? আমরা হ্যাঁ আমরা করছি, মানে বছর 7-8 যা হোক। তো বলে যে নির্বাচন করলে গণতন্ত্র, এমন কোথায় গণতন্ত্র দেখতে পাচ্ছ তোমরা বাংলাদেশে? বাংলাদেশের তো উদাহরণ বেলারুসের চেয়েও খারাপ। বেলারুসে তো রাত্রেবেলা এরকম ভোট ঠোট হয় না, আগে সব কিছু করে না। তো তোমরা ওই দেশের বেলায় মানে স্যাংশন দাও, তো বাংলাদেশের বেলায় কি করো? তো এখন ইন্ডিয়া কি করতো বলতো, যে নিজস্ব হাসিনা মডেল হয়ে গেছিল গণতন্ত্রে। এই গণতন্ত্র মানে তো রাতের ভোট, এই গণতন্ত্র মানে বিনা ভোট, এই গণতন্ত্র মানে খুন গুম, এই গণতন্ত্র মানে পিয়ন 400 কোটি টাকার মালিক হবে, এবং তার ভিতরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা মানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর অফিসে তিনি যেতে পারেন, মানে 5টা সিজ করা, কোনো অ্যাকাউন্টেবিলিটি সব সরকার বলছে একটা আছে না, লুটে পুটে
কি কি যে কি ছড়িয়ে ছিটিয়ে দে রে মা লুটে পুটে খাই, উলট পালট করে দেন। ওই একই কথা, ছড়িয়ে ছিটিয়ে দে রে মা উলট পালট করে দে মা লুটে পুটে খাই। বাংলাদেশে একটা লুটে পুটে খাওয়ার একটা দুঃশাসন চলছে, সেই দুঃশাসনের অবসান ঘটেছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে। এবং আমি যেটা বারবার বলতে চাই, এবং আমাদের সশস্ত্র বাহিনী, পার্টিকুলার আমাদের সেনাবাহিনীর, তারা যে জনগণের সামনে মানে জনগণের বিপক্ষে দাঁড়ায়নি, নির্দেশ অনুযায়ী জনগণের বুকে গুলি চালায়নি, এটি তো জনগণ সবচেয়ে বড় পেয়েছে, মানে মানে আশ্বস্ত হয়েছে। এবং আমরা কি দেখেছি, এই জনগণ যে ট্যাঙ্কের মানে ৭৫ সালে ৭ই নভেম্বরও দেখেছি সেই ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থানে, এইবার ২৪-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আমরা কি দেখলাম, এবারও ট্যাঙ্কের উপর জনগণ উদ্বেলিত হয়ে ট্যাঙ্কের উপরে চলে গেছে, ট্যাঙ্কের উপরে ফুল ছিটাচ্ছে, সৈনিকদের সাথে কোলাকুলি করছে, করমর্দন করছে। এটা ঐতিহাসিক মেলবন্ধন, এটা মহামিলন। এটা এই এত বড় একটা অভ্যুত্থান, যে অভ্যুত্থান শুধুমাত্র জনগণ না, যেটার পেছনে দেশপ্রেমিক সৈনিক, মানে এখানকার কর্মকর্তা আমাদের যারা আছেন এই বাহিনীর, তারা প্রত্যেকে বুঝেছেন যে একটা গণবিরোধী শক্তি যদি জনগণের উপর গুলি চালাতে বলে, এই বেআইনি আদেশ মানা তাদের দায়িত্ব না। সাংবিধানিক সরকারের, নির্বাচিত সরকারের আদেশ মানা নিশ্চিত প্রজাতন্ত্রের কর্মচারী মানবেন, কিন্তু অনির্বাচিত সরকার, একটা ফ্যাসিস্ট সরকারের অর্ডার ক্যারি করা কোনো প্রজাতন্ত্রের কর্মচারীর জন্য আদৌ বাধ্যতামূলক ব্যাপার না। চাকরি করতে হলে রুটির জন্য যদি কেউ করে থাকেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু যখন দেখি যে ওই কর্মচারীদের ফুলে ফেপে, মানে ওই যে নৌকার ফুলে যেমন ঢোল হয়েছে, যেমন জাহাজ হয়ে যায়, কর্মকর্তা ছিল কেউ, তাদেরও যদি ঢোল হয়ে যান, মানে জাহাজ হয়ে যান, তাহলে তো বুঝতে হবে যে না, এটা শুধুমাত্র চাকরি বাঁচানো না, এটা একটা লুটপাটের বাহন হিসেবে, মানে তার চাকরি করেছেন, ব্যবসার নামে লুটপাট করেছেন। সুতরাং এই ব্যবস্থাটার বিরুদ্ধে যেটা প্রতিরোধ হয়ে গেল, সেটার জন্য সংস্কার, যেটা শহীদ ভাই বলেছেন যে সংস্কার তো জনগণের প্রত্যাশার বিষয়, সেই সংস্কারটা করতে হবে। এটা সত্য কথা, আমি এক মিনিটও নেব না। এই সরকার হয়তো মনে হবে যে অ্যাপারেন্টলি গতি স্লো, সংস্কার ঠিক মতো হচ্ছে না। আপনি দেখছেন না, এই ২ মাসের সরকার কি সংস্কারটা যে শুরু করবে, আপনার তো ইউনিট টু হ্যাভ এ কি বলে একটা মানে গুড টাইম। আপনি সংস্কার তো একটা অস্থির সময় সংস্কার করতে পারবেন না। এই সরকারকে তো একেবারে ডে 1 থেকে অস্থির করে রাখলো, এই আনসার বিদ্রোহের নামে, আপনার এই যে মানে অডিট বাহিনীর নামে, তারপরে আপনার শাহবাগ বাহিনীর নামে, নানা বাহিনী, এই নানান ধরনের অভিযোগ তুলে একটা দানব বন্ধন করা শুরু করলো। মানে লেবার আনরেস্টের নামে ছাত্রলীগের টাকা পয়সা দিচ্ছে, এগুলো সবই তো এক্সপোজড হয়ে গেছে। সুতরাং এই সাথে নানাবিধ, কারণ ইয়েস গভর্নমেন্ট একটু মানে চাপের মধ্যে ছিল, একটু স্ট্যাবল হলে নিশ্চয়ই, মানে স্ট্যাবিলিটি ইজ ফার্স্ট, এটার পরেই করতে হবে। তবে এটার একটা ব্যাপার, যেটা পুরো সংকটটা কিন্তু রাজনীতি কেন্দ্রিক, রাজনীতি সংশ্লেষ, রাজনৈতিক নেতারাই সমস্ত প্রবলেমগুলো সলভ করেন, কিন্তু সরকারের লোকের তো সেভাবে আপনার মানে রাজনীতি সচেতনও না, খুবই স্বাভাবিক। কারণ তারা তো তাদের নিজস্ব ডোমেইনে, তারা সবাই সব কি বলে মানে উজ্জ্বল ব্যক্তিত্ব, কিন্তু তারা তো আমার মতন তো আর মানে বক্তৃতা করা বা আমার মতো সারাদিন রাজনীতির চর্চা করা বা আমাদের মতো এটা তারা অনেকেই করেন নাই। তো সুতরাং তাদের কিছু কথাবার্তার মধ্যে দেখা যায় অনেক সময় কথাবার্তা হবে যেটা ঠিক রাজনীতিটা যত ট্যাক্টফুল হতেন, ওনারা হয়তো ততটা পলিটিক্যালি ট্যাক্টফুল না, এটা, এবং দ্যাট ইজ নট এক্সপেক্টেড টু ইভেন, এবং সেটার জন্য মানে খুব নির্দয়ভাবে ক্রিটিসাইজ করাও ঠিক হবে না, এটাও ঠিক। আমি আসবো আবারও আপনার কাছে, জনাব আবু সাইদ খান, আমি আপনার কাছেও আসবো। একটা বিরতি নিয়ে এসেই আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিটল নিলয় এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল নিলয় এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আবু সাইদ খান, আমরা আলাপ করছিলাম সংস্কারের গতি, বেশ কিছু বিষয় এর মধ্যে আলোচনা হয়েছে, এবং যেখানে বলা হচ্ছে যে বিগত সরকারের সময়ে যারা ছিলেন তাদের অনেকে, যারা সুবিধাভোগী, উপকারভোগী, হয়তো সরাসরি তাদেরকে অ্যাড্রেস করা যায়নি, সেভাবে কোনো আইনের আওতায় আনা হয়নি বা সেরকম কোনো অ্যাফেক্টেড না, কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। তাদেরও এক ধরনের অনীহা বা কেউ ষড়যন্ত্র তত্ত্বের কথাও বলছেন। এগুলোর কারণেও যেই কাঙ্ক্ষিত সংস্কারের কথা বলা হচ্ছে সেটিকে পিছু টান দেওয়া বা সেটিকে টেনে ধরা হচ্ছে, বিষয়গুলো এরকমও কিনা, আপনার মূল্যায়ন শুনবো। না, আমরা যতটা তড়িৎ সংস্কার চাই কিংবা অন্য অন্য সমস্যার সমাধান চাই, ততটা তড়িৎ হচ্ছে না, সেটা বাস্তবসম্মত না। কেননা এই সরকারের তো প্রস্তুতি ছিল না। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকারেরও এক ধরনের প্রস্তুতি ছিল, যে তত্ত্বাবধায়ক সরকার হবে, সবাই জানতো কারা সরকারে আসতে পারে, কি
কি করবে। তো যে কারণে দেখা গেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যক্তিরাও আগে খানিকটা হোমওয়ার্ক করতেন এবং তারা সেইভাবে প্রস্তুত হতেন। কিন্তু এইবার ব্যাপারটা তো একেবারে ভিন্ন, কেননা এটা দ্রুত কিছু লোক একত্রিত হয়ে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে, এটা একটা বিষয়। এবং সেই লোকগুলো এত দ্রুত, মানে ধরুন যে 5 তারিখে সরকার পতন হবে, এর জন্য আমরা কতটুকু প্রস্তুত ছিলাম এবং জাতি কি সবাইকে প্রস্তুত ছিল? তো দেখা গেল যে খুব দ্রুততার সঙ্গে 2-3 দিন তো সরকার গঠন করাই মানে ওত নেওয়াই সম্ভব হলো না। তো 8 তারিখে, তো 5 তারিখের পরে 3 দিন পরে সেখানে ওত গ্রহণ করা হলো। তারপরে সেখানে সরকার গঠিত হয়েছে, মানে অন্য অন্য উপদেষ্টারা দায়িত্ব গ্রহণ করেছেন। তো উপদেষ্টারা অনেকে ভালো করছেন, কারো কাজগুলো খুব স্লো কিংবা আগাতে পারছেন না, এটি স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। আর একটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় যে আইন শৃঙ্খলা অবস্থা দ্রুত অবনতি ঘটে, কেননা পুলিশ তার তো ডিমোরালাইজড হয়ে যায় এবং পুলিশি ব্যবস্থাটা ভেঙে পড়ে। এবং ভিতরে ভিতরে বলা যায় যে এক ধরনের পুলিশদের ভিতরে এক ধরনের বিদ্রোহ হয়, কেননা পুলিশ কর্মকর্তারা তো সরকারের আজ্ঞাবহ পরিণত হয়েছিল, লাঠিয়ালে পরিণত হয়েছিল, পুলিশদেরকে এইভাবে ব্যবহার করা হয়েছে, তাদের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয় এবং যে কারণে তারা খানিকটা নিজেদেরকে গুটিয়ে নেওয়া হয়। এখনো পুলিশটাকে ঠিক করতে পারছে না, এটা আরো সময়ের ব্যাপার। তো আমরা লক্ষ্য করলাম যে প্রশাসনের লোকেরাও একে একে সব দায়িত্ব ছেড়ে দিছে কিংবা তাদেরকে ছাড়তে হয়েছে, কোনো পথ ছিল না। এখনো প্রশাসনিক কর্মকর্তা তাদেরকেও খুঁজে পাচ্ছে না, মানে কাকে দায়িত্ব দিবে সেই ধরনের লোকেরও অভাব আছে। কেননা দেখা যাচ্ছে যে এই সরকার উপরের কোনো কোনো জায়গা হয়তোবা উপরের দিকে পুরোটাই তাদের নিজস্ব লোকজন ছিল এবং তারা সবাই বিতর্কিত হয়ে পড়েছে। সেখানে প্রশাসনিক কর্মকর্তাদেরকে খুঁজে বের করা এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দায়িত্ব দেওয়া, এগুলোও কিন্তু সরকারের সামনে খুবই বড় চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়গুলো চিন্তা করেন, 22 ভিজিরা সব বেগে গেছে, ভিজি থেকে শুরু করে তো সমস্ত শিক্ষকরা, সিনিয়র শিক্ষকরা, ডিন, প্রক্টর সবাই বেগে গেছে, প্রভিসি, তো রেজিস্ট্রার। এখন হচ্ছে এদেরকেও এখনো যথাস্থানে বসানো যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেও বসাতে গিয়ে তো কিছু কিছু ভুলও হচ্ছে, কেন সবাই তো সচেতন না। যেমন রাজনীতিবিদরা তারা দীর্ঘদিন ধরে জানেন যে কোন ব্যক্তি কি দায়িত্ব পালন করেন, আর এই সব মানে বর্তমান অন্তর্বর্তী সরকারের লোকেরা তো তার পেশায় ছিলেন, তার পেশা এবং তার অবস্থানগত কারণে টোটাল বিষয়টা নিয়ে তাদের ভাবনার ভিতর কিংবা চিন্তার মধ্যে ছিল না। এইসব সমস্যা পেরিয়ে তো সরকার খানিকটা, আমার মনে হয় খানিকটা তো স্থিতিশীল হয়েছে এবং ইতিমধ্যেই তো আইন শৃঙ্খলা, যেমন শ্রমিক এলাকায় যে আনরেস্ট ছিল সেটাও কমে এসছে। তো পুলিশদেরকেও নতুন করে দায়িত্ব এবং উৎসাহিত করা হচ্ছে। এই অবস্থায় তো সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, যেটা তো স্বাভাবিকভাবেই যেটা কাম্য না, তারপরেও অবস্থার কারণে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হয়েছে। তো এই সব অবস্থার ভিতর দিয়ে কিন্তু সরকারের তো মূল লক্ষ্যটা হচ্ছে দুটো জিনিস। আমরা যদি বলি যে লক্ষ্যটা হচ্ছে সংস্কার, এবং সেই সংস্কারের দুটো দিক আছে, যে বিগত সরকারের সমস্ত রকম আবর্জনা সেগুলো সাফ করা, সরিয়ে দেওয়া, সেই কাজটা কিন্তু খানিকটা করছে। সেটাও কিন্তু পার্ট অফ সংস্কার, সেটাও সংস্কারের একটা অংশ, সেগুলো হচ্ছে। আর একটা হচ্ছে নিয়ম কানুন, সেই নীতির ক্ষেত্রে যে সংস্কার, এর জন্য তো 6টা কমিটি হয়েছে, তারা কাজটা তাদের মতো করে শুরু করেছে। সেখানে তাদেরকে সদস্য নেবেন, তাদেরকে নেবেন না, এই ব্যাপারেও চিন্তা ভাবনা তাদের মতো করে কাজ করেছে, শুরু হয়েছে। তবে আমাদের তো প্রত্যাশা ছিল, ঘোষণা করা হয়েছিল যে 1 তারিখ থেকে তারা কাজে তারা দায়িত্ব পালন করবেন। সেখানে আর একটা প্রশ্ন উঠলো, এবং সে প্রশ্নটা অসঙ্গত না, যে রাজনৈতিক দলেরও মতামতটা নেওয়া দরকার। তো আসলে দেশটা তো শেষ বিচারে চালাবেন রাজনীতিবিদরাই, অতএব রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলেরা সেই সব দল যারা তারা তাদের মতো করেও গত 17 বছর ধরে সংগ্রামী ছিল এবং তারা বিভিন্ন দায়িত্ব পালন করেছে, এবং তারাও
জনগণের আকাঙ্ক্ষা এবং তাদের আকাঙ্ক্ষা তো একাকার, তো তাদেরও পরামর্শ দরকার। তো এই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে সরকারকে সহযোগিতা করা আমাদের সবারই দায়িত্ব, কেননা এই সরকার হচ্ছে অভ্যুত্থানের ফসল, অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা দায়িত্ব প্রাপ্ত হয়েছে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে এই সরকার ভুল ত্রুটি করে নাই এমনটা দাবি করা ঠিক হবে না। এই সরকার ভুল ত্রুটি করেছে, অনেক ক্ষেত্রে দুর্বলতার পরিচয় দিয়েছে। তো সেইগুলো কাটিয়ে ওঠাটা এখন প্রশ্নটা হচ্ছে, এই সরকার যা করবে 100% সঠিক কাজ করে ফেলবে এমনটা আমরা আশা করি না। তবে তাদের আন্তরিকতা আছে, প্রচেষ্টা আছে, এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিজ্ঞ লোক আছেন এবং আরো বেশ কিছু লোক যাদেরকে আমরা চিনি, যারা অত্যন্ত যোগ্য এবং তাদের স্ব অবস্থানে তারা আলোকিত মানুষ ছিলেন। আবার 2-4 জন সম্পর্কে কিছু কিছু কথা উঠেছে। তো সবকিছুই তো সময়ের ব্যাপার। এই সময়ের মধ্য দিয়ে আমার মনে হয় সরকার নিজেকে গুছিয়ে নেবেন এবং সঙ্গে সঙ্গে যে সংস্কারের জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে তারাও সক্রিয় হবেন। তো সময়টা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। জনাব আবু আলম শহীদ খান, যে বিষয়গুলো এসেছে সেগুলো নিয়ে কথা বলবেন। সচিবদের ব্যাপারে যে কথাটি এসেছে, যে একটি তো হচ্ছে যে বিগত সরকারের সময় যারা ছিলেন তাদের অনেকে ভোল পাল্টে, খুব গুরুতর অভিযোগ নেই কিংবা আছে, হয়তো এখন পর্যন্ত তাদেরকে সেভাবে ধরা হয়নি, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তারা। সেই সব জায়গাগুলো নিয়ে প্রশ্ন উঠছে যে সেগুলোর কারণেও যেই কাঙ্ক্ষিত সংস্কার আমরা চাচ্ছি সেই জায়গায় এক ধরনের সিদ্ধান্তহীনতা তৈরি হচ্ছে কিনা। আবার একেবারে টাটকা যে বিষয়টা, খাদ্য সচিব উনি গতকালকে নিয়োগ পেয়েছিলেন, আজকে ওনার নিয়োগ বাতিল করা হলো। এখন এবং কি অভিযোগে সেটি, যে দুদকের একটি অভিযোগ আছে, দুদকের মামলা। তো এরকম একটি সেন্সিটিভ বিষয়ে কোনো তথ্য যাদের কাছে ছিল না, যারা এটি নিয়োগ দিলেন তার আগে তো তাদের কাছে নিশ্চয়ই তার সম্পর্কে তথ্য থাকার কথা ছিল। এই বিষয়গুলো নিয়েও যদি একটু আলাপ করেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সচিবদের বিষয় না, মানে বিষয়টা হচ্ছে তো একটা লিডারশিপ। রাইট। সচিব পর্যায়ে যারা কাজ করেন তারা দীর্ঘদিন আপনিও দায়িত্ব পালন করেছেন, একটা লিডারশিপ দিবেন। যেমন রাজনৈতিক দল যেটা যখন গঠন করে সরকার, তাদের একটা লিডারশিপ থাকে। তো সচিবদের ক্ষেত্রে বিষয়টা হলো যে আমাদের ওরা তো ক্র্যানি না, মানে ক্র্যানি ভাবাটা ঠিক হবে না। তাদেরকে একটা লিডারশিপ দিতে হবে এবং ইনোভেশনস থাকতে হবে। তো আমাদের এই সিভিল সার্ভিসটা এই জন্যই তৈরি করা হয়। মানে সিভিল সার্ভিসের মূল উদ্দেশ্য হলো যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার থাকবে রাজনৈতিক দলের, বাট রাজনৈতিক দলের সরকার যেভাবে পরিচালনা করবে সেটা যেন আইনের শাসনের মধ্যে দিয়ে পরিচালিত হয়। এই জন্য আপনি রাজনৈতিক দলের কর্মীরা যে সচিবালয়ে বসে না, বা ডিসিএসপি হয় না, বা যে কোনো জায়গায় জুডিশিয়াল ক্যাডারে বসে না। তো কারা বসেন, যে তাদেরকে বের করা হয়, তাদেরকে রিক্রুট করা হয় মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, অ্যান্ড দেন তাদেরকে ট্রেন করা হয়। তারপরে তারা একটা, কিন্তু পরে যে যদি কেউ রাজনৈতিক কর্মীর আচরণ করে ফেলে, সেইখানে হলো দুই পক্ষ। প্রথম পক্ষ হলো রাজনীতিবিদরা, দ্বিতীয় পক্ষ হলো গণকর্মচারী। আপনি গণকর্মচারীদের প্রথম পক্ষ বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন রাজনীতিবিদরা জানেন যে এই যে গণকর্মচারীরা আছে তাদেরকে কেন নিয়োগ করা হয়েছে এবং তাদের কি কাজ করা উচিত। তখন রাজনৈতিক দলগুলো ইন্ডালজ করে কাউকে কাউকে, তাদেরকে পক্ষে আনার জন্য, তার নিজের কাজের জন্য, তার দলের সুবিধার জন্য, তখন ইন্ডালজ করে। এটা একটা অসুবিধা, এবং কেউ কেউ ইন্ডালজ হয়ে যান। আর যারা গণকর্মচারী দ্বিতীয় পক্ষ, তারা তো ওই যে কতজন ইন্ডালজ হলেন তাদেরকে ইন্ডালজ করা হলো, আর কতজন হলো নিজের সুবিধার জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য, প্রমোশনের জন্য, ভালো পোস্টিং পাওয়ার জন্য, অথবা ওই যে যেটা বললেন যে নৌকার মতো ফুলে ফেঁপে যাওয়ার জন্য, জাহাজের মতো ফুলে যাবে, নৌকা থেকে জাহাজ হয়ে যাওয়ার জন্য, তাই না, পেটটা মোটা হয়ে যাওয়ার জন্য। বেল্টটাও নাই তো, একটা বেল্ট থাকে না। এখন পুলিশে চাকরি করবেন, সেনাবাহিনীতে চাকরি করবেন, ইউ হ্যাভ এ বেল্ট, কারণ যাতে আপনার পেটটা মোটা না হয়। তাহলে বেল্টটা খুলে ফেললেন, নাই বেল্ট আর থাকবে না আমার। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দুই পক্ষ দায়ী। এখন আপনি কাকে দায়ী করুন, বেশি দায়ী কেই নেবে? এখানে একজন রাজনীতিবিদ আছেন, ওনারা একটু চিন্তা করুক যে লাস্ট 34 ইয়ার্সে, মানে আমি জিনিসটাকে চিন্তা করি 54 ইয়ার্সও চিন্তা করি, 54 বছরে আমরা ছোট ছোট আমাদের অনেক ত্রুটি ছিল। বাট আপনি যখন স্বৈরাচারের পতন ঘটলো এরশাদ সাহেবের, তারপর তো আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার চেষ্টা করলাম। 3 জোটের একটা রূপরেখা ছিল, এবং সেই ব্যবস্থার মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া পপুলার ভোটে নির্বাচিত হয়ে কিন্তু দায়িত্ব পেয়েছিলেন। তাহলে 91 থেকে এই যে 24 আপনি যখন হিসাব করবেন, এই যে 33 বছর কেউ কথা রাখেনি, তো সেটা বারবার আমাদেরকে হানা দেয়। তো এই 33 বছরে আমরা দেখলাম যে ধীরে ধীরে এই যে আপনি যে প্রশ্নটা করলেন, সচিব বলেন, ডিসি, এসপি, ইউনো, দারোগা, সবাই মিলে
আমরা কৃষিবিদ, এটা উদাহরণ তো দিলেন, ব্যানার টাঙাচ্ছে, তাই না? কৃষিবিদ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ইঞ্জিনিয়ার ভাষণও দিচ্ছে, হ্যাঁ ভাষণও দেয়, তাই না? ভাষণ দেয়, এই মার্কাকে ভোট দিতে হবে, এরা না থাকলে হবে না। ব্যবসায়ী, মানে সমাজের প্রত্যেকটা স্তরে রাজনীতিটাকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হলো এবং রাজনৈতিক কর্মকাণ্ডই হলো তাদের আসল কর্মকাণ্ড। তারা সিভিল সার্ভিসের যে চরিত্রটা সেটা হারিয়ে ফেললেন। এই যে এখনও আমাদের কিন্তু পুলিশ, প্রশাসন, জুডিশিয়াল, এই তিনটা জিনিস যদি ঠিক না করতে পারি আমরা, তাহলে কোনো দল, কোনো রাজনৈতিক দল এসে ঠিকমতো দেশটা চালাতে পারবে না। যেটা ইনুস সাহেবের যেটা প্রবলেম হচ্ছে, মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ওনারা বারবার বলছেন যে সব প্রেতাত্মারা বসে আছে। আমি আসলে ভূত প্রেত প্রেতাত্মা খুঁজি না। আপনি যে আছে তাকে যদি আপনি যোগ্য মনে করেন, তার যদি কোনো অভিযোগ থাকে, প্রথম কথা হলো যে আপনার কায়াটা বদলেছে তো, এই জন্য ফৌজদারি অভিযোগ যদি থাকে, ফৌজদারি অভিযোগ থাকলে আপনি তাকে ফৌজদারি অভিযোগে তদন্ত করে আপনি যদি মনে করেন যেটা এস্টাবলিশ করা যাবে, এবারে আইনবিদ, তাই না? তো এস্টাবলিশ করা গেলে আপনি তাকে গ্রেপ্তার করেন, তাকে বিচারের সম্মুখীন করেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে দুর্নীতির অভিযোগ চালু করে ফেলেন। কিন্তু মানে আপনি প্রত্যেককে সন্দেহ করলে, প্রত্যেককে অবিশ্বাস করলে আর এত খোল নলচে বদলানো যাবে না। এর মধ্যে থেকে আপনাদের কিছু নেতৃত্ব চেঞ্জ করে এদেরকে কাজে লাগাতে হবে। আমি মনে করি না যে বাংলাদেশের গণকর্মচারীদের অধিকাংশ গণকর্মচারী, আমি মনে করি না যে তারা সরকারকে সহায়তা করছে না বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। কারণ এরা যারা ষড়যন্ত্র মধ্যবিত্ত থেকে করছে, তারা যেটি বলছেন যে সময়টা তো দীর্ঘ সময়, অন্যান্য টেনিয়রে তো 5 বছর থাকতো, 5 বছর পর পর, এখানে 15 বছর হয়েছে হয়নি বা 16 বছর। আমি আপনাকে উদাহরণ দিই, এখন 2001 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। একটা মানে আমরা টপ লেভেলে বা মিড লেভেলে চাকরি করে 30 বছর যদি চাকরি ধরি, 2001-এ সবাই কিন্তু এখন চাকরিতে আছে। 2001-এ রিক্রুট হয়েছে, 2002-এ রিক্রুট হয়েছে, 3-এ হয়েছে, 4-এ হয়েছে, 5-এ হয়েছে, 6-এ হয়েছে। মানে ওই ডেপ্রাইভের একটা মানে কেমনভাবে আমরা বৈষম্য দূর করবো আমি জানি না। আমার কাছে এখন মনে হয় যে 2500 মানুষকে আমরা একটা সচিব ডিক্লেয়ার করে দিই, তাহলে বৈষম্য শেষ। কারণ 2500 মানে মানুষ মনে করছে যে তারা বৈষম্যের সম্মুখীন। এত বাছাবাছি না করে আমরা 2500 মানুষকে যারা চলে গেছেন তাদেরকে ডিক্লেয়ার করে দেন, যে যে পজিশনে ছিল। এটা তো শেখ হাসিনা করেছিল একবার। না, আপনি দিয়ে দেন ভূতাপেক্ষা যত দিয়ে দেন না। এটা আপনি যে বলছেন যে ব্রিগেডিয়ার মেজর জেনারেল বানাই দিয়েছে, প্রশাসনের যে অবস্থাটা, প্রশাসনে যদি আপনি শান্তি স্থাপন করতে হয়, এত মানে ওই যে করলে হলে ওদের মধ্যে টেনশন ক্রিয়েট করছে। তো 2500 সচিব, ঠিক আছে, বাংলাদেশে 1000 সচিব আছে, আরো 2500 যুক্ত হবে, অসুবিধা তো নাই। আপনার সবাইকে আপনি পুলিশে প্রমোশন দিয়ে দেন, আইজি বানায় দেন, আইজি হইতে পারে, আইজির পদ একটা, কিন্তু হবে 20 জন, কিন্তু 20 জন তারা আইজিপির কাজ করবে না। কিন্তু ওই যে বৈষম্য, মানে কথিত বৈষম্য অথবা বৈষম্য যদি থাকে, সেটা দূর হয়ে যাবে। তাহলে এগুলো করে দেওয়া যায়, শর্ট করে ফেলতে হবে। আর না হলে, না করলে আপনি স্টিক থাকেন যে আমি এইভাবে করব না, আমি আমার প্রসেসের মধ্যে করব। ইউ হ্যাভ টু ফলো দি প্রসেস। এখন কত আমি শহীদ ভাই, আপনার কাছে আমি একটু ইন্টারেক্ট করি আপনার সাথে। যেমন ধরুন একজন লোক চাকরি করছেন, তিনি আবার কি বলে কন্ট্রাক্ট পেয়েছেন, পতিত স্বৈরাচারের এলিমেন্ট হিসেবে সে চিহ্নিত, ওই কন্ট্রাক্ট পাওয়া লোককে আমার বহন করতে হবে কেন? সব বাতিল করে দেবেন? বহন করা তো দরকার না। নরমাল কন্ট্রাক্টের ব্যাপারে আমার জাস্ট আমি এক লাইন বলি। কন্ট্রাক্টের বিষয়টা হলো যে সেই কন্ট্রাক্ট পায় যাকে সরকার মনে করে আপনজন। এক্স্যাক্টলি। তাইলে আপনি সরকার পরিবর্তনের সাথে সাথে যত কন্ট্রাকচুয়াল আছে, মানে এটা হলো চিন্তা করতে হবে। ট্রাম্প নাই, ট্রাম্পের লোক নাই, এটা বাইডেনের লোক আছে। বাইডেন থাকবে না, কমলা হ্যারিস বা ট্রাম্প আসবে, তাদের লোকজন। এটা ভবিষ্যতে তো চিন্তা করা যেতে পারে। আপনি এই ব্যাপারে আপনার সাথে আমি একদম একমত, কোনো কন্ট্রাক্ট থাকবে না, কন্ট্রাক্ট বাতিল করে দেন সব। আর আরেকটা আপনি যেটা বললেন যে আপনি মানে কতজনকে আপনি বাছাই করবেন বা ইয়ে করবেন, আমি যদি এইভাবে বলি, বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন আমাদের কয়জন সচিব ছিল? একজনও ছিল না। বাংলাদেশ যখন স্বাধীন হলো 72 সালে আমাদের কয়জন বাঙালি সচিব ছিল না, সবাই ডেপুটি সেক্রেটারি থেকে সচিবের। আমাদের আই নো মেনি সিএসপি যারা এখনো বেঁচে আছে, তারা 72 সালে মোস্ট অফ দেম পাকিস্তানের ডেপুটি সেক্রেটারি ছিলেন, তাই না? তো তারা তো সচিব হয়ে দেশটা ভালোই চালিয়েছেন, নট ব্যাড, এখনো চালাতে পারবে, বাছাই করে। এখন আমি যদি এভাবে বলি, স্বাধীনতার পরে আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ স্ট্রেংথ কি ছিল? প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সেনাবাহিনী 72 সালে তিনি মেজর ছিলেন না, মেজর না, সবাই মেজর, দুই একজন কর্নেল ছিল, রিটায়ার্ড কর্নেল। মানে আমি সার্ভিং এর কথা বলছি। তারা কি বাংলাদেশ সেনাবাহিনীকে এই জায়গায় আনেননি? এই যে শৌর্য বীর্য আজকে বাংলাদেশ সেনাবাহিনী, যে আমরা যে বাহিনীকে নিয়ে এত গর্ব করি, দেশপ্রেমিক, সেই সেনাবাহিনীর ফাউন্ডিং ফাদার কারা? তো হয়েছে তো। সুতরাং আপনার এখন কত একটা দালাল, একটা লুটেরা
একটা মানে সোজা কত গণদুশ্মন টাইপের লোক, সেটা যেখানে থাকুক না, সেটা রাজনীতি হোক, সেটা আপনার শিক্ষা প্রশাসনে হোক, মানে আপনার মানে আপনার মানে জনপ্রশাসনে হোক, যেখানে হোক না কেন, সেটা বাহিনীতে থাকুক, এই লোকগুলোকে বাদ দিয়ে, যদি আমার তো নজিরই আছে যে আমার এদেরকে বাদ দিয়ে, টোটালি বাদ দিয়ে নতুন করে ফ্রেশ লোকরা চালাবে, যারা মানে গণতন্ত্রের বিরুদ্ধে মানে আপনার স্বৈরাচারের পক্ষে তাদের আজ্ঞাবাহী হয়নি, যারা কথায় কথা বলে ভাই কি করব ভাই, মানে চাকরি করতে হয়েছে তো যাও, এখনো কি করব ভাই, চলে যাও, কোনো দরকার নাই। এতে আর এত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়েছে, এখানে যদি আপনি 1/3 2/3 বাদ দেন, তাতে প্রজাতন্ত্রের প্রশাসনের বিন্দুমাত্র সমস্যা নাই, কোনো সমস্যা। পাকিস্তানের উদাহরণটা আমি টানতে চাই, গত কয়েকদিন পাকিস্তানের অর্থনৈতিক কারণে প্রবাবলি, আমি পুরো নিউজটা ভেতরে যাইনি, হ্যাঁ, শুধু দেখলাম যে তারা মানে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী ছাঁটাই করেছে। আমি ধরে নিলাম যে, আমি অনুমান করলাম যেহেতু পাকিস্তান অর্থনৈতিক মন্দা চলছে, হয়তো অর্থনৈতিক কারণে পারছে না। আমার দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো না, তো সুতরাং আমার যে এতগুলো মানে আপনার মানে একেবারে মানে আপনার যে আছে এই মানে পেটমোটা প্রশাসন, যেটা পেটমোটা প্রশাসন আছে, এটারও তো মানে আমি কমাই দিতে পারি, এই কোনো দরকার নাই। এই অর্গানোগ্রামটা কমিয়ে দেন আপনি, এটা তো স্বৈরাচার তার নিজের শাসনে, এটা কমাইতে পারেন তো। হ্যাঁ, স্বৈরাচার নিজের শাসনে সেই জন্য তো সিনিয়র সেক্রেটারি বানিয়েছে, স্বৈরাচার নিজের সেই জন্য তো প্রশাসনিক সংস্কার একটা কমিটি হচ্ছে। আপনার আইজি কি জেনারেল সাহেবের মতো আর্মিতে জেনারেল আছে, অর্থাৎ আমাকে ওই মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আমার ওই সেনাবাহিনী আর বিমান বাহিনীর প্রধান সাথে আমার যেতে হবে। তো সেনাবাহিনীর প্রধান বা আর্মিতে যদি এভাবে বলি, উনি যেহেতু প্রশাসনের লোক ছিলেন সেই জন্য বলি, সেনাবাহিনীতে তো একজন মানুষ সর্বোচ্চ মেজর পর্যন্ত মোটামুটি চাকরি নিশ্চিত, তারপরে লেফটেন্যান্ট কর্নেল অনওয়ার্ড হইতে গেলে ওর কোনো গ্যারান্টি নেই। চিঠি একটা ধরাই দেবে যে ইয়োর সার্ভিসেস নো লঙ্গার রিকোয়ার্ড, বাস বাড়ি চলে যাবে। ট্রাইব্যুনালে যেতে পারে, প্রতিবাদ করতে পারে, বিচার চাইতে পারে, বা আবার ওই যে ভূতাপেক্ষা পদোন্নতি পদ কি বলে বঞ্চিত বলতে পারে না। তাহলে যদি ওই যে সেনাবাহিনীর জেনারেলের মতো যদি আপনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সও দাবি করবেন, আবার ডান্ডা লাগাবেন গাড়ির মধ্যে, কেন ডান্ডাটা লাগে আমি বুঝি না। দেখবেন যে ডেপুটি সিনিয়র একটা ডান্ডা গাড়ি নিয়ে চলে, ওই মানে আপনার কি বলে ওই ক্যারি বয় ট্যারি বয় পিক আপ আছেন, তার মধ্যে একটা ডান্ডা আছে, মানে ডান্ডাটা বোঝায় যে ডান্ডা মানে যে কি বলে এটাকে ফ্ল্যাগ স্ট্যান্ড। কি তুমি কি বাবার ডেপুটি তোমার গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড থাকবে? তুমি কি সেক্রেটারি, তোমার গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড থাকার কথা, মানে তোমার গাড়িতে ফ্ল্যাগ উঠবে তো হোয়াই ইউ আর কিপিং দ্যাট স্ট্যান্ড অন ইউর কার? কেন তুমি এটা রাখতেছো? ওই যে সেনাবাহিনীর গাড়িতে স্ট্যান্ড থাকে, অত ওনার একটা স্ট্যান্ড লাগাইতে হবে। তাহলে যদি এই স্ট্যান্ডের জন্য এত মায়া বা এত কমপ্লিকেশন, তাহলে সেনাবাহিনীর চাকরির যে প্রবিধি যেটা, সেই অনুযায়ী এখানে চলে আসো, বাস ডেপুটি সেক্রেটারি পরে চাকরির কোনো গ্যারান্টি নেই। আপনার এই সংস্কারগুলো নিয়ে তো আলোচনা নিশ্চয়ই আলোচনা হইতে পারে। ডেপুটি সেক্রেটারির পরে যে ওখানে যদি মেজরের পরে যদি গ্যারান্টি না থাকে, সুপারসিডের ব্যাপার থাকে, আছে না, বহু লোক প্রমোশনই পায় না, তো তুমিও তাই থাকবা না। একবার তো আমরা পরীক্ষা চালু করার জন্য চিন্তা করছিলাম এবং গেজেট নোটিফিকেশন, তাই করা উচিত। মানুষজন পরীক্ষা দিতে চায় না। একটা লোক পরীক্ষা দেন, এটা হয় কি যে আপনি ওরা তো আর্মি লোক কিছু পরীক্ষা দিতে হয়। এখন বঞ্চনার বিষয়টা এমন দাঁড়াইছে, মনে করেন একটা ব্যাচে 450 জন রিক্রুট করা হয়েছে, বড় ব্যাচ। তো এখন আপনি যদি ওই মেধা এবং তার সিরিয়াল অনুযায়ী না যান, তাহলে হবে কি 449 নম্বরকে আপনি দিলেন একটা প্রমোশন, তাহলে 448 তারা তো বঞ্চিত হয়ে গেল। যেহেতু আপনি মনে করছেন না, আপনি মনে করছেন যে 30 বছর চাকরিটা আপনার গ্যারান্টেড, এর মধ্যে আপনি প্যারালাইজড আমি একজন কি ছিলেন, প্যারালাইজড হয়ে গেছে, কিন্তু ওইভাবে করে চাকরিটা পার করে গেছে। বাট এটা আর্মিতে কিন্তু ভয় দেখাই দিচ্ছেন, আপনি কিন্তু আমাদের প্রশাসনের লোকজন ভয় পেয়ে যাবে, প্রশাসন পুলিশ ভয় পেয়ে যাবে। আপনি এত ভয় দেখাচ্ছেন কেন? কোথায় ভয় দেখাইলাম? ওই যে বাইর করে দিবেন, এটা করলে তো ভয় পেয়ে যাবে। আর্মির মতো সুযোগ সুবিধা চাবেন, আবার আপনি মানে আপনি সুযোগ সুবিধা আপনি সুযোগ সুবিধা নিয়ে আমরা আজকে আলোচনা করছি না, আলোচনা করি ভবিষ্যতে করব। আপনি তাদের মতো সুযোগ সুবিধা চাবেন, ফ্ল্যাগ স্ট্যান্ড লাগাবেন, আবার আপনি মানে প্যারালাইজ দিয়ে আপনি চাকরিতে থাকবেন। ফ্ল্যাগ স্ট্যান্ড লাগাবে কেন? এটা তো লাগাইতে পারে না। তো আপনারা তো লাগাইছেন সবাই, আমরা সবাই লাগাইনি, আমার গাড়িতে কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড নাই। আপনি ব্যতিক্রম থাকতে পারেন, কিন্তু আপনি রিটায়ার করার পর মানুষ ফ্ল্যাগ স্ট্যান্ড লাগাই ঘুরে। আমি যেদিন রিটায়ার করছি ওই দিন থেকে আমার আবার আমার দেশে যদি পুলিশের ঠিক থাকতো, তাহলে রাস্তায় দাঁড়ায় ফাইন করে না কেন? আপনি শুধু ওরা তো লাগেনি, আপনি ধরেন পাবলিক সার্ভিস কমিশন, তারা একটা পতাকা উড়ায়, ওটা কিসের পতাকা? সেটি তো কথা, কেন লাগায়? আমি আপনাকে জিজ্ঞেস করছি, না রাজনীতিবিদদের কেন লাগায় জবাব দিতে পারেন। আমি জবাবটা দিচ্ছি আপনার। ওই যে পাবলিক সার্ভিস কমিশন, কুলাঙ্গার আছে শফিকুল পুলিশের, ইংরেজিতে শব্দটা ভালো, ব্ল্যাক শিপ। না, এটা অনেকদিন ধরে লাগে। আমি যখন জাস্টিস মানিক যখন অ্যাক্টিং চিফ জাস্টিস ছিল,
আমি তখন বিএনপির মুখপাত্র হিসেবে আমি তাকে বলেছিলাম, ওটা আপনি গুগলে যান, আমি বলেছিলাম ডেইলি স্টারে এখন আছে, আই টার্মড হিম যে ও একটা জুডিশিয়ারি একটা ব্ল্যাক শিপ। পরে দেখলাম যে ব্ল্যাক শিপটার বাংলাটাকে খুঁজে দিতে, কারণ সেক্ষেত্রে কুলাঙ্গার শব্দটা খুব পছন্দ করে। তো আমি তখন কুলাঙ্গার শব্দের ব্ল্যাক শিপটার অনুবাদ খুঁজলাম গুগলে, যে দেখলাম যে এটার বাংলা হচ্ছে কুলাঙ্গার। তো এই যে একটা শফিকুলের মতো একটা পুলিশের কুলাঙ্গার, ওটা অবশ্যই কৃষি ক্যাডারের, কি মানে কৃষিতে পড়াশোনা করছে। এই কুলাঙ্গারটাকে বেআইনি কাজকর্ম করছে, তাকে উল্টা পাল্টা কথাবার্তা বলাইতে পারছে, কুলাঙ্গারটাকে নিয়ে গেছে আপনার পাবলিক সার্ভিস কমিশনে। কুলাঙ্গার কি করে, জাতে উঠতে চাইতো, তো জাতে ওঠার জন্য তখন কি করে, তখন তার নানান কিছু লাগাইতে হয়। কথা বুঝতে পারলে? এই ব্যাপারে এখনো কেন পদত্যাগ করায় নাই সরকার? ওরা তো কান ধরে আপনার পাবলিক সার্ভিস এইভাবে আমাদের অনেক ডিজেনারেশন হয়েছে, এগুলোকে ঠিক করতে হবে। আপনি ধরেন বিচারপতিরা অন্য কোনো দেশে ফ্ল্যাগ লাগে কিনা আমি জানি না, বিচারপতি লাগে, প্রধান বিচারপতি আপনি যদি, তাহলে আপনি আইন করে দেন, নিশ্চয়ই অবশ্যই একটা আপনার আইন করেন, কে পতাকা লাগাতে পারবে। জাতীয় পতাকা তো কেউ লাগাতে পারবে না, লাগাতে পারবেন পারবে না মানে আমি গণকর্মচারীদের কথা বলছি, দে আর নট এন্টাইটেল। জাতীয় পতাকা শুধু লাগাবে দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, মানে যারা এন্টাইটেল, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী যদি ঢাকার বাইরে যায়, সো দেয়ার ইজ এ ফ্ল্যাগ রুল। আপনি ফ্ল্যাগ রুলটা কেন মানেন? ফ্ল্যাগ রুল অলরেডি আছে, জাতীয় পতাকার বেলায় আছে, বাট আদার ইনস্টিটিউশন যে ফ্ল্যাগ লাগায়, এটা আমি এখন না, ফ্ল্যাগ মানে ইনস্টিটিউশনাল ফ্ল্যাগ লাগায়, ওটা কি জন্য, মানে তাহলে তো আইন থাকে। আমি এক্স্যাক্টলি আই ডোন্ট নো, আপনি তো চাকরি করেন সরকারি, আমি তো জানি না, আপনি আইন করে দেন যে আপনি লাগাইতে পারবেন না, আইন আছে কিনা, না আইন নাই। আচ্ছা, তাহলে দেয়ার ইজ নো, এটা নিজেদের মতো করে আমরা ঠিক করে দিচ্ছি, আমরা লাগাইতে হবে। যেটা বললেন, লাগাইলে একটু বুঝা যায় যে ভালো লাগে, কে যাচ্ছে না ভালো লাগে না, উল্টো কে যাচ্ছে না, উল্টো রাস্তা দিয়ে যাওয়া যায়। উল্টা রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করেন। দেখেন আপনারা ভবিষ্যতে আপনার ক্ষমতা আসবেন, উল্টা রাস্তা দিয়ে যাবেন না, আপনারা ফ্ল্যাগ অপব্যবহার করবেন না। আমি কিন্তু চাই যে খোদ মন্ত্রীও যদি উল্টা পাল্টা করে, আমি আমার একজন পুলিশ সদস্য, আমি সেই পুলিশ চাই যিনি স্ট্রেট কাট সিগন্যাল দেবেন, দাঁড়াবেন, জরিমানা করতে পারবেন। যেটা আপনি সেই পুলিশ সদস্য চাবেন এবং তাকে সুরক্ষা দিবেন। সুতরাং সে জরিমানা করার জন্য বদলি হবে নিশ্চয়ই না, নিশ্চয়ই জরিমানা করার জন্য তাকে আবার হোম মিনিস্ট্রির দায়িত্ব আপনি শাসাতে পারবেন না। কখন সেরকম করেন, সেটি তো করতে হবে, সেই প্রশাসন করতে হবে, এবং সেটি তো গুড গভর্নেন্স। অফকোর্স গুড গভর্নেন্স হলে আপনি গণকর্মচারীদেরকে সুরক্ষা দিয়ে তাদেরকে আইন অনুযায়ী কাজ করতে দিতে হবে। গুড গভর্নেন্স শুধুমাত্র যে আপনার এই যে মানে গণকর্মচারী তো না, এগুলো তো এখন রাজকর্মচারী। ওই শব্দটার জন্য আমি গণমাধ্যম আসলে বলতে না, গণমাধ্যম যেই গণমাধ্যম 4 তারিখ পর্যন্ত 5 তারিখ দুপুরবেলা পর্যন্ত জনগণের কথা বলতে পারে না, সেটা যেমন গণমাধ্যম না। আর যে কর্মচারীরা জনগণের বিপক্ষে অবস্থান নাই, স্বৈরাচারের পদলেহন করে, তাদের জুতো টানে, তারা আবার কিসের গণকর্মচারী? তারা অবশ্যই মানে আপনার আমি সবসময় এই শব্দটা ব্যবহার করি, সারা জীবন ব্যবহার করেছি, শুধুমাত্র ভালো লাগে, শুধুমাত্র এটা ওদেরকে জানানোর জন্য, মানে যারা জনগণের ট্যাক্সের পয়সা, যাদের ইংরেজি বলে পাবলিক সার্ভেন্ট, আসলে কি বাংলা করে সেটা তারা। তো আমি এইটা সবসময় তাদেরকে বলতে হবে, ইউ আর পাবলিক সার্ভেন্ট আর গণকর্মচারী, জনগণের সার্ভেন্ট বলতে তো সেটা মনে করি না আমরা, বলতে তারা জনগণের সেবক, জনগণের কর্মচারী, সেবক টেবক এসব বললে লাভ নেই। আপনি কেন তাকে বাটারিং করবেন? নো বাটার, তুমি কর্মচারী, তুমি বেতন পাও, তুমি এই কথা তো পলিটিশিয়ান জন্য প্রযোজ্য। তোমাকে নির্বাচিত করছে, তুমি আমাকে এই কাজ করবা, তুমি আমার পক্ষে যাবে, না হলে তোমাকে আমি নামাই। পলিটিশিয়ানদের একটা কর্মচারী হয়ে যায়, বিকজ আপনারা যখন টাকা নেন, মন্ত্রী হন, প্রতিমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, তখন তো আপনারা রাষ্ট্রের পয়সা নিচ্ছেন। আপনি এমপি হিসেবেও কিন্তু রাষ্ট্রের পয়সা নিচ্ছেন, আপনার ওই টাকাটা করতে গেছে, যেই টাকা আপনি সম্মানী বলেন না, অবশ্যই যেটাই বলেন, ওই টাকা করতে গেছে করের টাকা। শহীদ ভাই, ভারতে কিন্তু একজন এমপি হলে, আমি জানতাম না, আমাদের দেশে এমপিরা বরং অফিসিয়ালি অনেক কম প্রিভিলেজড। অফিসিয়ালি পৃথিবীর সব দেশে অফিসিয়ালি অনেক কিছু দেওয়া না, কিন্তু ভারতে, আমি অত দূরে গেলাম না, ভারতে মানে ইন্ডিয়াতে একজন এমপি যদি একবার এমপি হয়, তিনি যদি এর পরের বার এমপি না হন, তিনি তার যেই বেতনটা পান তার 25% তিনি পেনশন পান। না, এটা আমরা করতে পারি যাতে করা উচিত, যাতে এমপিরা কোনো অন্য কাজে যুক্ত না। কিন্তু তাতে কি আমি আবারও, আপনি হয়তো বলবেন যে আপনি ওদেরকে মানে ওদের উপরে কি বিরক্ত হচ্ছেন, তা না। আপনার এই যে আগে সরকার যে আপনার কর্মচারীদের বেতন বাড়াই দিল, দামি মোবাইল দিয়ে দিল, এত কিছু দিল, সরকারি গাড়ি দিল, যে বিনা সুদে গাড়ি, তাতে কি আপনার সরকারি গাড়ির অপব্যবহার কমছিল? না। দুর্নীতি কমছিল? না। বরং যেটা পাইছে ওটা তো ফাও পাইছেই,
তারপরে মনে করছে যে আমি যে এত টাকার বেতনের কর্মচারী, আমার বউর কাছে দাম বাড়লো, শ্বশুরবাড়িতে দাম বাড়লো, যে আমি 50,000 টাকার কর্মচারী না, আমি 1.5 লাখ টাকার কর্মচারী, ঘুষ দুর্নীতির 3 গুণ। এটা তো ওই যে আবার দুইটা পক্ষ, এটার জন্য মনিটরিং করা, মানে আপনি যদি সরকার চালান, মানে রাজনৈতিক সরকার, আপনি যদি তাকে একটা সুবিধা দেন, সে যে সুবিধার অপব্যবহার করছে না, এটা মনিটরিং করবে তো দেশের সরকার। অসংখ্য ধন্যবাদ। বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল নিলয় এটিএন সংলাপে এরপর জেনেছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল নিলয় এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর আসিফুজ্জামান রিপন, যে আলাপটি আমরা করছিলাম তার পাশাপাশি যেহেতু সংস্কারের প্রসঙ্গ এসেছে, বেশ কিছু সংস্কারের কথা বলা হচ্ছে, এবং জনাব আবু আলম শহীদ খান যেটি বলছিলেন যে মোটা দাগে 3টি বিষয়, পুলিশ, সিভিল সার্ভিস এবং জুডিশিয়ারি সংস্কারের কথা যখনই আমরা আলাপ করি, তখন বিগত সরকারের বিভিন্ন সময়ের যে রায় বা সেগুলোর বিষয় নিয়ে আলাপ করা হয়। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যেটি নিয়ে আলোচিত হচ্ছে, আমি জানি না সে ব্যাপারেও যদি আপনি বলেন যে দুজন সম্পাদকের ক্ষেত্রে 2 ধরনের রায়, এবং কেউ কেউ বলছে যেটি আইনের নিজস্ব গতিতেই হয়েছে, আবার কারো কারো মতে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। সার্বিকভাবে সব কিছু নিয়ে এবং জুডিশিয়ারির যে রিফর্মের কথা বলা হচ্ছে সেগুলো নিয়েও আমি ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতাম। দেখুন, আমাদের 2জন প্রতিদ্বন্দ্বী সাংবাদিক সম্পাদক শফিক রেহমান সাহেব এবং মাহমুদুর রহমান সাহেব, ওনাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগে ওনাদেরকে সাজা দেওয়া হলো। তো আইন উপদেষ্টা যে ব্যাখ্যাটি দিয়েছেন তার ব্যাখ্যাটার সাথে আমি মানে আদৌ একমত নই। তিনি বলেছেন যে শফিক রহমান সাহেব তিনি সাজা স্থগিত রাখার শর্তে তিনি আপিল করবেন, এই মর্মে তিনি আবেদন করেছেন, সেই জন্য তাকে মানে মাহমুদুর রহমান সাহেব সেটি তাকে মানে জেলে নেওয়া হয়নি। আর যেহেতু মাহমুদুর রহমান সাহেব বিপ্লবী মানুষ, তিনি এটা করেন, রাষ্ট্রের কাছে সেই আনুকূল্য চাননি। সে বিষয়টা আনুকূল্য দেওয়ার বিষয় না, ফান্ডামেন্টাল বিষয়টা কোনটা, যে মামলাটিতে যে অভিযোগটি তার বিরুদ্ধে আনা হয়েছে, সেই অভিযোগটি সঠিক কিনা এবং অভিযোগটির ব্যাপারে বিচারক তিনি ন্যায় বিচার করেছেন কিনা। যদি তা না হয়ে থাকে তাহলে তো রাষ্ট্র তো ইচ্ছে করলেই মামলাটা উইথড্র করে ফেলতে পারতো। আচ্ছা, তাহলে রাষ্ট্র কেন মামলাটা উইথড্র করবে? আমি এই কথা নিয়ে আপনি বলছেন যে কনসিডারিং বোথ মেরিট অ্যান্ড স্পিরিট অলসো। এক্স্যাক্টলি। এবং আমি এটাও বলতে চাই, আমি এটা শেখ হাসিনা সরকারের আমলে কমপক্ষে 3-4 বার বলেছি, কারণ আমার তো ভিতরে কলিজা ছাড়া অন্য জায়গাটা একটু কম, ফ্যাপসার সাইজ কম, কলিজাটা অনেক বড়। আমি শেখ হাসিনা আমলে বারবার ওই ভদ্রলোকের নাম উচ্চারণ করে বলেছি। ইনসিডেন্টালি তার নামের ফার্স্ট নেম আমার সাথে মিল, আসুজ্জামান নূর। তিনি আবার না, মানে ওই যে আপনার অভিনেতা বাকের ভাই না, মানে আসুজ্জামান নূর, ইনি এডিশনাল সিএমএম ছিলেন ঢাকার। আমি তাকে মানে আমি কিন্তু আদালতে একটা ঐতিহাসিক ডকুমেন্টও আছে। আমি তো আমার নিজের মামলা নিজে লড়ি, নিজে কথাবার্তা কোর্টে বলি, তো জানি যে কথা তো বেশিক্ষণ বলতে দেবেন। এর জন্য রিটেন আমার যে বক্তব্য 14 পৃষ্ঠা একটা টাইপ বক্তব্য আমি আদালতে আগে থেকে 20 টাকার স্ট্যাম্প দিয়ে আগে জমা দিয়ে দিতাম, যে তারপরে কথা অল আর ডকুমেন্টেড। তো আমি প্রশ্ন তুলেছিলাম, যেই দেশের প্রধান বিচারপতি বাসায় যে ছাত্রলীগ, এটা আমার রিটেন ডকুমেন্ট, এবং আপনি ইচ্ছা করলে সার্টিফাইড ট্রু কপি পেতে পারেন ওই আমার বক্তব্যের, যখন আমার এগেইনস্টে চার্জ ফ্রেম হচ্ছিল তখন। তো যে দেশের প্রধান বিচারপতি বাসায় বসে ছাত্রলীগের ফুল নেয়, তা আমি বলছিলাম ভবিষ্যতে জেলাগুলোতে ঠেলা লীগ, ভ্যান লীগ, নানান লীগ, মুরগির ব্যাপারী যারা আছে তাদেরও তো একটা লীগ হইতে পারে নাকি, ময়লা লীগ। তো এই ময়লা ভ্যান লীগে যত আছে এই সমস্ত লীগরা যে আপনার মানে জেলা লেভেলের বিচারক আছেন বা ট্রাইব্যুনাল আছে, তাদেরকে যে ফুল দেবেন। চিন্তা করেন কি একটা ভয়ঙ্কর একটা উদাহরণ তিনি সৃষ্টি করলেন। তারপরে কি করে যে আসুজ্জামান নূরের কথাটা আবার আসি, এডিশনাল সিএমএম, ওই ব্যাটাকে তো এখন পর্যন্ত হ্যান্ডকাপ দিয়ে তার মানে জেলে ঢোকানো হচ্ছিল। মাহমুদুর রহমানকে জেলে পাঠানোর আগে ওই এডিশনাল সিএমএম আসুজ্জামান নূরকে হ্যান্ডকাপ দিয়ে জেলে পাঠানো দরকার। এবং যদি আইন উপদেষ্টা যদি আমার বক্তব্যটা শুনে থাকেন, মেহরবানি করে আপনি ব্যবস্থা নিন। কারণ ওই আসুজ্জামান নূর যখন সজীব ওয়াজেদ জয় যখন কোর্টে গেলেন, এটা আমি আগেও বলেছি অনেকবার, সজীব ওয়াজেদ জয় তার একজন নাগরিক, তার অবশ্যই তার বাংলাদেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তিনি মানে আদালতে বিচার প্রার্থনা করতেই পারেন, আমার আছে, তারও আছে। কিন্তু আমি যখন কোর্টে যাই, আমি তো মামলার জন্য যেতে হয়, আমাকে কি কোনো এডিশনাল সিএমএমকে আমার রিসিভ করে নাকি? এটা তো এক্সপেক্টেড না। নাউজুবিল্লাহ, কেন করবেন তিনি? তার তো করার কোনো কারণ নাই। আমি যখন হাজিরা দিয়ে চলে আসবো তিনি আমার সেভ করবেন, এটাকে আমি এক্সপেক্ট করি?
প্রশ্ন ওঠে না, কেন করবেন? কিন্তু দ্যাট কুলাঙ্গার, ওটার আবার আরেকটা শব্দ, শেখ হাসিনার পছন্দের বিচারক সিএম এডিশন সিএম, ওই জন্য শেখ হাসিনার পছন্দের শব্দটা ওর জন্য প্রয়োগ করলাম। হ্যাঁ, ওই কুলাঙ্গার আসাদুজ্জামান নূর, ওই কুলাঙ্গারটা কি করলো, মামলা প্রক্রিয়া শেষ, তারপর দেখা গেলো ওই পিছনে পিছনে জয়ের পিছনে পিছনে, তো জয়ের পেছনে রাষ্ট্রের পিপি থাকবে বা থাকতে পারে, তারা তো সরকার নিয়োজিত লোক থাকতে পারে, কিন্তু তুমি এজলাসে বিচার করে তুমি কেন জয় সজীব যে বুঝলাম তিনি প্রধানমন্ত্রীর কি আইসিটি উপদেষ্টা মানলাম, কোনো বিচারক কি কোনো মন্ত্রী যখন আসেন তিনি বিচার প্রার্থী হিসেবে আসেন নাকি? তিনি যখন এজলাস মানে আদালত অঙ্গন ত্যাগ করবেন অথবা কোর্টরুম ত্যাগ করবেন, তখন কি এজলাস থেকে উঠে ওই বিচারককে কি মানে মন্ত্রীর পিছনে হাঁটতে হবে? কি জাতীয় বিচার ব্যবস্থা শেখ হাসিনা তৈরি করে গেছিল? বসংবোধক গোলামদেরকে দিয়ে বিচার ব্যবস্থা করে গেছিল। সেই বসংবোধক গোলামরা তো নানান জায়গায় ছড়াই ছিটে আছে। তো সুতরাং ওই কুলাঙ্গারটা, যে কুলাঙ্গারটা রায় দিছে মাহমুদুর রহমানকে 5 বছর 6 বছরের জেল, 7 বছর, ওই কুলাঙ্গারটাকে জেলে নেওয়া দরকার ছিল আগে, কারণ ওটা ছিল সরকারের ফরমাইশি রায় মাহমুদুর রহমানের কণ্ঠরোধ করার জন্য, এবং তাকে তো শারীরিকভাবে পর্যন্ত নির্যাতন করেছে, সেই দৃশ্য তো আমরা জানি। শফিক রহমান মতো একজন প্রবীণ বয়োবৃদ্ধ মানে আপনার মানে নাগরিক, তিনি তো মানে আমাদের ছাত্র জীবনে তার 3 টাকা দামের জায়গা দিন তো না পড়লে আমাদের ভালো লাগতো না। অসাধারণ একটা, এবং সাংবাদিকতার ডাইমেনশনই তিনি বদলে দিয়েছিলেন, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে বিশেষ করে গল্পটা, আমি গল্পটার ব্যাপার উঠেছেন, ওদের কভার স্টোরিটা আমার জন্য, আমার কাছে সবচেয়ে বিষয় রাজনীতির চিন্তা ভাবনার একটা বিশ্লেষণ খোরাক থাকতো, ওইটি আমার জন্য উপযোগ্য বিষয় ছিল। তো যাই হোক, তো আপনার ওই যে ইয়েকে কি বলে, আপনার সেই আসাদুজ্জামান নূরকে আপনি বহাল রাখলেন, আর ওই কুলাঙ্গারের দেওয়া রায়ের উপর ভিত্তি করে আপনি 2জন প্রতিষ্ঠা সাংবাদিকে একজন স্থগিত চাওয়ার আবেদন করাইলেন, আর কি করলেন, আরেকজন আপনি জেলে পাঠাইলেন। আমি মনে করি মাহমুদুর রহমান ওয়াজ রাইট। আমি যে আমি 2টা সেকেন্ড শহীদের কাছ থেকে নিচ্ছি, আমি 2 মিনিট 2-4 সেকেন্ড। আমি কিন্তু শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় আমি কিন্তু প্রধান বিচারপতি সম্পর্কে বহুবার বলছি, এই কারণে চাচ্ছিলাম যে বেটা যাতে আমাকে সুমোটো করে যাতে আমাকে কোর্টে নেয়, দিলে আমি ওর ওপেন কোর্টে খুলে দিতাম। জি, অসংখ্য ধন্যবাদ। যে আবু সাইদ খান, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, যে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছিল সার্বিকভাবে আপনি যদি কিছু যুক্ত করেন। আমার যুক্ত করার কি দরকার আছে? জি জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান বিষয়টা ছিল বৈষম্য। তো এই আলোচনার ক্ষেত্রে আপনি যে বৈষম্যের পরিচয় দিলেন, তো এটার পরে আমি বলার ইসে মানে মুড হারিয়ে না, তো আপনাকে তো মানে উপস্থাপক হিসাবে তো একটা সমন্বয় করতে হবে। জি জি জি, সমন্বয় করছি, এই জন্য আপনার কাছে গেলাম। আমাকেই বলতে হবে, সব এমন ব্যাপারটা নাই। তো আমি বোধহয় আজকে থাক। থ্যাংক ইউ। না না না, সাইদ ভাই, জি জি জি, আপনিই বলবেন এখন। জি, আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে সমস্যাটা গোড়ায় বলো, কেন ব্রিটিশ আমলে যে প্রশাসন, যে আমলাতন্ত্র গড়ে উঠলো, সেই আমলাতন্ত্রটা ছিল ব্রিটিশের সেবক, এবং সেখানে বড়লাটের অধীনে একজন সচিব পদের সেক্রেটারি জেনারেলের মাধ্যমে দেশটা পরিচালনা করা হতো, এবং রাজনৈতিক নেতৃত্বের কাছে এখানে পার্লামেন্ট হয়েছিল, নির্বাচন হয়েছিল, তাদের কাছে কোনো ক্ষমতা ছিল। তো দেশটা যখন ব্রিটিশরা চলে গেল, তখন পাকিস্তান আমলেও, তখন আমাদের এখানে আমরা পাকিস্তানে অন্তর্ভুক্ত হলাম, তখন মিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ উনিও একজন সেক্রেটারি জেনারেল, এবং তার মাধ্যমে এটাকে শাসন করতে চাইলেন, গণতান্ত্রিক ইনস্টিটিউশন ইত্যাদি গড়ে উঠল। এবং এই যে ব্রিটিশের তৈরি করা আমলাতন্ত্র যে প্রশাসন, সেই প্রশাসনটা পাকিস্তান আমলে হুবহু রেখে দেওয়া হয়, এবং এর মানটা খুব উন্নত হয় না, বরং অনেক ক্ষেত্রে ডেটুয়েট করে। তো এই জায়গাটা থেকে স্বাধীন দেশের উপযোগী প্রশাসন স্বাধীনতোত্তরকালে আমরা আশা করতেছিলাম, সেটাও বোধহয় হয় না। স্বাধীন দেশেও সেই পাকিস্তানি ব্রিটিশ এবং পাকিস্তানি প্রশাসনকেও আবার ডিপিআর করে এটাকে প্রতিস্থাপন করা হয়। তার একটা কারণ ছিল, যেমন ধরুন যে মুজিবনগরে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছিলেন তাদের একটা প্রশাসন গড়ে উঠেছে, কিন্তু পরবর্তীতে মুজিবনগরের এই প্রশাসনটা তারা তাদের অভিজ্ঞতার আলোকে অগ্রসর হতে পারত, কিন্তু তাদেরকেও 16ই ডিসেম্বরের পরে পাকিস্তানি প্রশাসনের অধীন করা হয়। তার একটা কারণ বোধহয় আকবর আলী খানের
তো আত্মজীবনীতে রয়েছে যে এখানে আইসিএস অফিসারদেরকে, মানে প্রতিটা জেলাতে একজন করে আইসিএস অফিসারকে তাদেরকে সহযোগী হিসাবে কিংবা যেভাবে দায়িত্ব দেওয়ার এক ধরনের প্রচেষ্টা ছিল কিংবা প্রস্তাব ছিল। তো সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে তখন তাজউদ্দিন সরকার, মুজিবনগর সরকার, তখন তারা খুব দ্রুত তার সঙ্গে এটাকে নতুন করে ওই সমস্ত প্রশাসনকে তারা সাজালেন এবং জেলা প্রশাসকরা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তো তাদেরকেও দ্রুত রিহ্যাবিলিটেট করা হয় এবং দায়িত্ব দেওয়া হয়। এবং স্বাধীনতার পরে দেখা গেল যে মুজিবনগর সরকার এখানে মাইনরিটি হয়ে যায় এবং পাকিস্তান ফেরতদেরই এক ধরনের দাপক কর্তৃত্ব তৈরি হয়। এখানে স্বাধীন দেশের উপযোগী প্রশাসনিক ব্যবস্থা যেটা হওয়ার দরকার সেটাকে হয় না, ঢেলে সাজানো হয় না। এখানে প্রশাসনের যে এখানে যে গণতান্ত্রিক যেমন স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠে না। এখানে স্থানীয় সরকার ব্যবস্থা তো তখন স্বাধীনতার পরে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। একমাত্র বলা যায় যেমন এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদকে আমরা সমালোচনা করি, কিন্তু এরশাদের আমলেই প্রথম যে একটা প্রশাসনকে নিচের দিকে নিয়ে আসা হলো, উপজেলা তৈরি করা হলো। তা না হলে তো একেবারে সচিবালয় কেন্দ্রিক প্রশাসন ছিল। এখন এটা হয়েছে কিন্তু সমস্ত কেন্দ্রবিন্দু, সমস্ত ক্ষমতা যেটা হচ্ছে সচিবদের। ওখানে তার একটা রাস্তার প্রজেক্টের জন্য একজন ইউনিয়নের চেয়ারম্যান তাকে সচিবালয় কিংবা ঢাকাতে আসতে হয়। তো এখানে সেই নিয়ম কানুন গুলো, প্রশাসনটা স্বাধীন দেশের উপযোগী প্রশাসন দরকার, পুলিশ দরকার, এই সংস্কারটা হয়নি, বরং অনেক ক্ষেত্রে মানটার অবনতি ঘটেছে এবং এখানে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। এই জায়গা থেকে আমাদেরকে সংস্কারটা করা দরকার। সংস্কারটা কেবলমাত্র এই সময়ের দাবিটা না, এই দাবিটা আগেও ছিল এবং ৭১-এর পরেও, মুক্তিযুদ্ধের পরেও এই দাবিগুলোকে সামনে আনা হয়েছিল যে এটাকে স্বাধীন দেশের উপযোগী পুলিশ প্রশাসন, এমনকি সেনাবাহিনী, এটাও গড়ে তোলা দরকার। এবং সেখানে পাকিস্তান ফেরতদেরকে এখানে যুক্ত করা উচিত কি উচিত না সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল। এমনকি প্রস্তাবটা ছিল যে সেনাবাহিনীর মধ্যে যে পাকিস্তান ফেরতদেরকে যদি দায়িত্বই দিতে হয় তাহলে তাদেরকে যেন কমান্ডে দায়িত্ব নিয়ে আসা না হয়। এমনকি এখান থেকে যতদূর আমি জানি যে এখান থেকে যারা যুদ্ধে পরাজিত পাকিস্তানের সেই সৈনিকরা, সেই জেনারেলরা কিন্তু আর সেখানে কমান্ডে যেতে পারেন নাই এবং তাদের কমান্ডের সেই দায়িত্বে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন রকম অবস্থার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু আমাদের দেশে সেটা হয় না। তো আমরা ব্রিটিশের রেখে যাওয়া, পাকিস্তানের রেখে যাওয়া প্রশাসন এটা চালাচ্ছি, স্বাধীন দেশের উপযোগী প্রশাসন গড়িনি। প্রশাসনের গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হচ্ছে বিকেন্দ্রীকরণ, সেটা গড়ে তোলা হয়নি এবং রাজনীতির নেতৃত্বের অধীনে প্রশাসনকে নিয়ে যাওয়া হয়নি। প্রশাসনিক ব্যবস্থাকে এখনো তো মানে রাজনীতি বরং প্রশাসনের কাছে জিম্মি হয়ে পড়ে। এই সব ব্যাপারগুলো আমার মনে হয় সংস্কারের অংশ হওয়া উচিত এবং সেই জায়গা থেকে আমাদের ভাবা উচিত। তবে এই সরকারের পক্ষে 3 মাসে সেই সবকিছু অ্যাড্রেস করা সম্ভব কিনা এসব, তবে তারা সূচনাটা করতে পারে, কাজটা রাজনীতিবিদদেরই করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় শেষ দিকে সময় মোটামুটি পাওয়া গেছে। জি, শেষ করবেন যদি কিছু যুক্ত করেন। সেটা হলো যে সংস্কারগুলো হবে, মানে সংস্কার তো করতে হবে। আমার কাছে মনে হয় যে এই সংস্কারগুলো হবে সেটা রাজনৈতিক দলগুলোকে ওন করতে হবে। কেন দিন শেষে বা একটা সময়ের শেষে রাজনৈতিক দল কিন্তু ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। সুতরাং সংস্কার যেগুলো তারা এগ্রি করবেন সেগুলো করবেন, আর বাকি সংস্কার তারা এসে করবেন, এইভাবেই চিন্তা করতে হবে। আরেকটা জাস্ট লাস্ট লাইন হলো যে আপনি ওই যে গভর্নর জেনারেল, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী যে নামেই ডাকেন আমাদের মানে দেশে, আমরা এইসব করেছি। ভারতেও কিন্তু ব্রিটিশ ওই সিস্টেমটা চলতেছে, সেখানে ভালো চলে, আমাদের এখানে চলে না। কারণটা হচ্ছে যে উনি তো একনায়ক হয়ে যান, কর্তৃত্ববাদী হয়ে যান। এই যে কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে কাঠামোটা আছে এটাকে ভাঙতে হবে। ভাঙার কথা বললে মনে হবে একটা বিপ্লবী কথা, মানে এখানে সংস্কার করতে হবে, এমন সংস্কার করতে হবে আর যেন কেউ কর্তৃত্ববাদী হতে না পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল নিল এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।